করিমের চায়ের দোকান। শহরের পাশে নদী, তার পাশে রাস্তা। রাস্তার এক পাশে বিশাল জঙ্গল, তার ঠিক উল্টো পাশে ছাপড়ি দেওয়া দোকানটা। ততটা উন্নত নয়, তবে করিমের চায়ের সুনাম আছে। তাই বেশ দূর থেকেও অনেক কাস্টমার ছুটে আসে এই দোকানে চায়ের স্বাদ নিতে। দোকানে বসে আছি নিলয়, শান্ত মায়াবী চেহারা। বয়স 20-21 হবে। বিয়ে করেন, গরিব ঘরের ছেলে, তাই পড়াশোনাও শেষ করতে পারেনি। ওদিকে পরিবারের খরচ জোগাতে অবশেষে কাজ নিতে হয়েছে তাকে। তবে যে সে কাজ নয়, গাড়ি চালানোর কাজ। তাও আবার যে সে গাড়ি নয়, এই অল্প বয়সেই তাকে চালাতে হয় লাশবাহী অ্যাম্বুলেন্স। কিরে নিলয়, মুখটা ওন গোমড়া করে বসে আছিস যে? কোনো কথাও বলছিস না যে? কি হয়েছে তোর? কেন, হাসপাতালে কোনো ঝামেলা হয়েছে? না, ওরকম কিছু নয় করিমদা। হাতে কাজ নেই, তারপর হেল্পার ছেলেটারও শরীরে ভীষণ জ্বর। তার জন্য বেশ কিছু টাকা খরচ হয়েছে, তাই মন ভালো নেই। বাড়িতে এ মাসে কোনো টাকা পাঠাতে পারিনি। না জানি বাড়ির লোকেরা কিভাবে দিন কাটাচ্ছে, তাই মন খারাপ। আরে ভাই, অত মন খারাপ করার কি আছে শুনি? দুনিয়াটা মানেই শুধু ঝামেলা আর ঝামেলা। কোথাও কি কোনো শান্তি আছে বল? শোন তবে, আমার বউটা গত 4 দিন হলো ভীষণ অসুস্থ। কি আর বলবো বল, ঘাটে গিয়েছিল পানি আনতে, তারপর পা পিছলে পড়ে যায় পুকুর ঘাটে। তাতেই কোমরে ভীষণ চোট পায়। তারপর সারা কোমরে ব্যথা, সাথে জ্বর। নিয়ে গিয়েছিলাম আমাদের ওই আলিপুর হাসপাতালে। তারপর এই টেস্ট সেই টেস্ট, ডাক্তারের ফি, ওষুধ সব মিলিয়ে 15,000 টাকা মুহূর্তে ফুরুত করে হাওয়া হয়ে গেল। টেরও পেলাম না। মন আমারও খারাপ, বুঝলি। বুঝেছি, আসলে এই পৃথিবীটাই একটা প্রবলেম। যদি এখান থেকে অন্য কোনো গ্রহে যাওয়া যেত তবে ভালোই হতো। হ্যাঁ, গিয়েছে। অন্য গ্রহে কিনা তা জানি না, তবে গিয়েছে। কি এমন গিয়েছে গিয়েছে করছো জয়নাল কাকা? আসল ঘটনাটা বললেই পারো। হ্যাঁ, সেই ঘটনা বলতেই তো এত দূর আমার আশা। তাড়াতাড়ি হাসপাতালে চত্বরে চলো। কোনো এক মেয়ে নাকি গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে আজ সকালে, আর তাতেই সবার পোয়া 12। কেন? এটা তো দুঃখের খবর। আরে তুমি কি বোকা নাকি? এটা মিয়া ডিজিটাল যুগ। এখানে কেউ মারা গেলে মানুষের পকেট ভারী হয়। আমি তো মৃত মেয়েটার লাশটাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র মানে আইসিইউ, ওখানে লাশটাকে জীবিত সাজিয়ে ঘণ্টা 3 রেখেছি। তারপর পুরো ডেড ঘোষণা করেছি। আর তাতে অক্সিজেন ভাড়া, এসি ভাড়া, হিজিবিজি ইজি টেস্টের লোকজনকে ব্যস্ত রেখে পুরো 30,000 টাকা বিল করে দিয়েছি। আমার মন আজ দারুণ খুশি। সে যাই হোক আর তাই হোক। যাই হোক, এখন লাশ বহনের কাজটা কি পাচ্ছি তাহলে? দেখো, এই ট্রিপ যেন মিস না হয়, তাহলে কিন্তু গাড়ি চালানোর কাজ ছেড়ে আমাকেও গলায় দড়ি দিতে হবে। আরে না না, কোনো চিন্তা করিস না। এ কাজ আমি তোকেই দেব, আর তারই জন্যেই তো তোর কাছে এলাম। আমি জানি তুই এখানেই আছিস, তাই সোজা ছুটে এলাম করিমের চায়ের দোকানে। নে নে, আর দেরি করিস না। লাশ বলে কথা, যত তাড়াতাড়ি ওটাকে গ্রামে পৌঁছে দিয়ে আয়। আয় তাড়াতাড়ি, আমি চললাম। আচ্ছা তবে তাড়াতাড়ি যা, নইলে ও কাজটাও তোর হাতছাড়া হয়ে যাবে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, চলি করিমলা। নিলয় আর দেরি না করে অ্যাম্বুলেন্স স্টার্ট দিয়ে রওনা করল হাসপাতালের দিকে। দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স চালিয়ে সে পৌঁছে যায় হাসপাতাল চত্বরে। সন্ধে নেমেছে অনেকক্ষণ। আলিপুর হাসপাতাল। হাসপাতালের সামনে রাখা অ্যাম্বুলেন্সটা, পাশে লাশ ঘর, তার সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। নিলয়ও আছে সেখানে। আপনারা কি মেয়েটির আত্মীয়? হ্যাঁ ভাই, আমরা ওই কফিনের লাশটির আত্মীয়। আপনাকে দেখে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার।
জি ভাই, আমার নাম নিলয়। লাশটা গ্রামে নেওয়ার দায়িত্ব পেয়েছি। তবে জানতে চাই মেয়েটি কিভাবে মরল ভাই? মানে লাশটা শুনেছি আত্মহত্যা করেছিল, তাই বললাম আর কি। বাবা, মেয়েটির নাম ছিল রাখি। আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। খুব ভালো মেয়ে ছিল রাখি। পড়াশোনায় মেধাবী, দেখতে সুন্দরী, স্বভাব অমৃতের মতো। সে শহরে পড়বে বলে আমাদের বাড়িতে থাকত। গত ৩ বছর ধরে হিজুলপুর গ্রামের এক ছেলের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটির নাম রবিন। রাখিকে প্রতিশ্রুতি দিয়েছিল তাকে বিয়ে করবে, সংসার করবে, কখনো ছেড়ে যাবে না। রাখি বিশ্বাস করেছিল ওই রবিনকে। তার সব ভালোবাসা, সব স্বপ্ন জুড়িয়েছিল ওই ছেলেটির মধ্যে। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ খবর এলো যে রবিন আরেক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। সেই মেয়েকে বিয়ে করেছে। রাখি কথা শুনে প্রথমে বিশ্বাস করতে চায়নি। বারবার ফোন দিয়েছে রবিনকে, কিন্তু সে ফোন রিসিভ করেনি। শেষ পর্যন্ত একজন বন্ধুর মাধ্যমে নিশ্চিত হয় যে রবিন অন্য মেয়েকে বিয়ে করে চলে গেছে। রাখি সেই রাতে ঘর থেকে বেরিয়ে যায়। আমরা খুঁজতে গিয়েছিলাম, কিন্তু পাইনি। সকালে দেখি ওই বাগানের আম গাছের ডালে ঝুলছে আমার রাখি, গলায় ওড়না পেঁচিয়ে, মাথার চুল এলোমেলো, চোখ দুটো টুকটুকে লাল। আরে থামো তো, ওসব কথা বলে কি হবে? এখন আবেগের সময় নয়। তা ভাই, আপনি মোড়াটাকে গ্রামের বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন? তা কত টাকা বিল দিতে হবে আপনাকে? একটু কমিয়ে বলবেন, আমরা গরিব মানুষ। ভাড়া তো একটু বেশি দিতে হবে ভাই। স্বাভাবিকভাবে আমরা লাশ বহনে কমপক্ষে ২,০০০ টাকা রাখি, কিন্তু ওটা তো অপঘাতে মরা লাশ, মানে আত্মহত্যা। কোনো অ্যাম্বুলেন্স ড্রাইভার সহজে এ ধরনের লাশ বহন করতে চায় না। তারপর এত দূরের পথ, আবার রাতের বেলা, তাই আমাকে ৫,০০০ টাকা দিতে হবে ভাই। এর কম হলে আমি যেতে পারবো না। আচ্ছা বেশ, আমি রাজি। আচ্ছা তাহলে আমরা চলি। আচ্ছা বেশ, তাহলে আমি তবে চলি। আপনারা কোনো চিন্তা করবেন না। আচ্ছা চলো রাবিয়া। তারপর নিলয় গাড়িতে বসল। লোকগুলো যে যার কাজে চলে গেল। নিলয় অ্যাম্বুলেন্সটি স্টার্ট দিয়ে সামনের দিকে চলতে শুরু করল। রাত তখন ৮টা। গভীর রাতের আধার চিরে ছুটে চলেছে লাশবাহী অ্যাম্বুলেন্সটি। পথের দূরত্ব অনেক, গন্তব্যে পৌঁছতে সারা রাত তো লাগবেই। তারপর বেশ কিছুক্ষণ অতিবাহিত হয়েছে। নিলয় এক মনে গাড়িটি চালাতে লাগল, তবে সময় যেন আজ কাটতেই যাচ্ছে না। ওদিকে মনের ভেতর বিরাজ করছে চাপা আতঙ্ক। পিছনে রয়েছে একটি লাশ, তাও আবার অপঘাতে মরা। ভয় করাটাই স্বাভাবিক। নিলয় এই পেশায় কাজ করছে প্রায় বছর ৭ কি ৮ হবে। কত জায়গাতেই রাত বিরেতেই সে লাশ নিয়ে যাতায়াত করেছে, কিন্তু এই প্রথম তার ভীষণ ভয় করতে লাগলো, যা আগে কখনো করেনি। সামনেই বাদামতলার মোড়। এখানে এসে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে গিয়েছে। ডান পাশের চিকন রাস্তাটা ধরে যেতে হয় ৫৫ পিছালি গ্রামটিতে। গ্রামের নাম যতটা অদ্ভুত, তার চেয়ে বেশি অদ্ভুত এই গ্রামের পথটা। পথের দুধারে বিশাল বিস্তৃত জঙ্গল, তার মধ্যে ৩-৩টে শ্মশান ঘাট পেরোতে হয় এই পথে। তাই ভয় করাটা অস্বাভাবিক কিছু নয়। বাদামতলার মোড়ে আসা মাত্রই নিলয় লক্ষ্য করল একটি মেয়ে দাঁড়িয়ে আছে ল্যাম্পপোস্টের ঠিক নিচে। হতে পারে সে কারোর জন্য অপেক্ষা করছি। তবে নিলয় হেডলাইটের আলোতে লক্ষ্য করল মেয়েটি তাকে ইশারা করছে গাড়িটি থামাবার জন্য। নিলয় বেশ অবাক হলো, তবে সে গাড়িটি থামালো মেয়েটির সামনে।
বলুন কি ব্যাপার? অবশেষে লাশবাহী অ্যাম্বুলেন্সটিকেই সিগন্যাল দেওয়ার কারণ কি? বলুন আপনার জন্য কি করতে পারি? ভাই, আমি সামনে যাব, ওই হিজলতলি গ্রামে। তবে কোনো গাড়ি পাচ্ছি না, তাই অগত্যা আপনাকেই সিগন্যাল দিলাম থামার জন্য। আচ্ছা বুঝলাম, কিন্তু ম্যাডাম এটা তো লাশের গাড়ি, গাড়িতে লাশ আছে। আপনার ভয় করবে না তো গাড়িতে বসতে? না ভাই, ভয় করবে কেন? আপনি তো আছেন, আর আমার জরুরি কাজ রয়েছে। যদি আপনার গাড়িটাও মিস করি তবে সময় মতো পৌঁছানো অসম্ভব হবে। আর রাতও কম হয়নি, এত রাতে একা এই অচেনা জায়গাতে দাঁড়িয়ে থাকতেও আমার জন্য নিরাপদ নয়। তাই বলছি, যদি একটু নিতেন সঙ্গে। উঠুন, আর দাঁড়িয়ে কথা বলতে হবে না, আসুন। মেয়েটিকে নিয়ে নিলয় গাড়ি স্টার্ট দিল। রাত তখন প্রায় 10টা। মেন রোড থেকে নেমে পাশের চিকন রাস্তাটা ধরে গাড়িটি চলছে। আশেপাশে ঘন জঙ্গল, বাড়িঘর নেই। এদিকটাতে তেমন কেউ আসে না, তাই পথে যানবাহনের দেখা পাওয়াও ভার। রাতের আধার আর চারপাশের নীরবতা সব মিলিয়ে গা ছমছমে পরিবেশ। তবে গাড়িতে একজন সঙ্গী পাওয়া গেছে, এটা ভেবে নিলয়ের বেশ ভালোই লাগলো। গাড়ির ভেতরটা নিস্তব্ধ, শুধু ইঞ্জিনের মৃদু গুঞ্জন আর মাঝে মাঝে বাতাসের শব্দ। নিলয় 2 হাতে স্টিয়ারিং চেপে সোজা সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে, আর পাশের সিটে বসে আছে সেই মেয়েটি। চোখ মুখ ভারী, ঠোঁটের কোণায় এক বিষাদের ছায়া। তা আপনার নাম কি, পরিচয় কি জানা হলে না তো ম্যাডাম? নাম দিয়ে আর কি হবে বলুন? যেখানে জীবনটাই বৃথা হয়ে গেল, সেখানে নাম ঠিকানার কি মূল্য থাকে বলুন? মানে বুঝলাম না আপনার কথা। আচ্ছা যাই হোক, সে আপনার নাম বা ঠিকানা আপনি আমাকে নাই বললেন, তা একান্ত আপনার ব্যাপার। তবে বলুন, জীবনে এমন কি ঘটনা ঘটল যে সব কিছু এলোমেলো হয়ে গেল? সে অনেক কথা ভাই, আপনার ধৈর্য হবে সে কথা শোনার? বলুন ভাই, কি সে এমন কথা? গাড়িতে শুধু আপনি আর আমি, আর পেছনে ওই নির্জীব মরাটা, তারপর পথও অনেক বাকি। এমন পরিবেশে আপনি আছেন, তাই মনের ভেতরটা বেশ হালকা লাগছে। তা বলুন আপনার কাহিনী, শুনি। সময় কাটবে, পথ তো অনেকটাই বাকি। আচ্ছা শুনুন তবে। তা প্রায় 3 বছর আগের কথা। হিজলতলি গ্রামের কলেজে পড়তাম আমি। তখন কলেজের এক ছেলের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। সেই দিনটা আজও আমার মনে পড়ে। মার্চ মাস, বিকেলের দিকে ক্যান্টিনে ওপাশের বেঞ্চিতে সে বসেছিল। কি জানি কেন আমার চোখ আটকে গিয়েছিল ওর দিকে। তারপর ধীরে ধীরে পরিচয়, কথা, হাঁটা, একসময় বন্ধুত্বটাও পেরিয়ে গেল। বুঝেছি, তারপর প্রেম? হ্যাঁ, প্রেম, যাকে বলে বিষের বাঁশি। শুনতে মিষ্টি, বাজলে সব শেষ। সে কথা দিয়েছিল, সে অনেক কথা বলেছিল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, বিয়ে করব শুধু তোমাকেই। আমি বিশ্বাসও করেছিলাম। 3 বছর ধরে শুধুই একটা বিশ্বাস বই বেরিয়েছি। বাসায় কিছু বলিনি, বন্ধুদের বলিনি, শুধু আমি আর সেই বিষয়টি জানত। গতকাল খবর পেলাম সে বিয়ে করে ফেলেছে অন্য মেয়েকে। আমাকে কোনো খবরই দেয়নি, একটা সরি পর্যন্ত জানালো না। যেন গত 3 বছর ধরে আমি ওর জীবনে ছিলামই না। যেন আমি একটা স্বপ্ন, আর সকাল হলে স্বপ্ন ভাঙে, কোনো দায় থাকে না। আমি যেন তার কাছে তেমনই মূল্যহীন ছিলাম। তা আমি এতগুলো বছরেও বিন্দুমাত্র জানতে পারিনি। তবে আমি দেখব ও কিভাবে সুখে থাকে।
কথাগুলো বলতে বলতে মেয়েটির গলা ভারী হয়ে এলো, কিন্তু নিজেকে সামলে নিল সে। তার মানে আপনি এখন যাচ্ছেন সেখানে? হ্যাঁ, হিজলতলি যাচ্ছি, ওর সঙ্গে দেখা করব। ওর সঙ্গে আমার অনেক কথা আছে, অনেক প্রশ্ন আছে। ওকে আমি প্রতিদিন জ্বালাবো, শান্তিতে থাকতে দেব না। দেখি ও কি করে আমায়। এই অপমান আর প্রতারণার শোধ আমি নেবই। নিলয় চুপ করে সব শুনল, কিন্তু মুখে কিছুই বলল না। কিন্তু তার মনের ভেতরটাতে হঠাৎ অদ্ভুত ঝড় শুরু হলো। শুধু প্রেম প্রেম আর প্রেম, কেন প্রেম করতে হবে? মরণ, প্রেম জিনিসটাই পুরোটাই বিদঘটে ব্যাপার। ওটা শুনতেও নেই, দেখতেও নেই। ভাগ্য ভালো জীবনে কোনো প্রেম করিনি, তা না হলে আমার যে কি হতো তাও ওপরওয়ালাই ভালো জানেন। কি মশাই, চুপ করে আছেন যে বড়? তা আমার কষ্টের জীবন কাহিনীতে আপনার বুঝি খারাপ লাগেনি? হ্যাঁ হ্যাঁ, লেগেছে লেগেছে, খুব কষ্ট লেগেছে। আহারে, কি দুষ্টু ছেলেগুলো, দেখো দেখো। যান যান, ওকে উচিত শিক্ষাটা দিয়ে আসুন। এই তো আমরা হিজলপুর এসে গেছি। গ্রামের মুখে গিয়ে নিলয় গাড়ি থামালো। মেয়েটি নিঃশব্দে গাড়ি থেকে নামল। মেয়েটি হেঁটে চলে গেল। নিলয় সেদিকে ভ্রুক্ষেপও করল না। গাড়ি স্টার্ট দিল। গাড়ি ছুটে চলল গন্তব্যের দিকে। রাত তখন শিশির পথে। গভীর রাতের অন্ধকার চিরে নিলয়ের গাড়িটি ছুটে চলেছে গন্তব্যের দিকে। ওদিকে গ্রামের লোকেরা তখনও গভীর ক্ষোভে আচ্ছন্ন। তারপর সকালবেলা নিলয় পৌঁছল গ্রামটিতে। মেয়েটির মরদেহ নামানো হয়েছে ফ্রিজার থেকে, রাখা হয়েছে লাশের খাটিয়াতে। নিলয় বসে আছি বাড়িটির বারান্দায়। তার চোখে ঘুম, পেটেও বেশ খিদে। পথে খাওয়া হয়নি কিছুই, আর ঘুম তো দূরের বিষয়। ক্লান্তি আর বিরক্তি ভরা দেহ মন নিয়ে সে চেয়ে আছে সামনের দিকে। ড্রাইভার সাহেব, রাতে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি? না ভাই, ভীষণ খিদে পেয়েছে। তারপর সারা রাত ঘুমাতেও পারিনি, শরীর ভীষণ ক্লান্ত। তা আমি জানি, গাড়ি চালানো ভীষণ কষ্টের কাজ, তার উপর এমন লাশের গাড়ি। বাবা, আমার ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। সে যাকে, আপনি আমাদের জন্য অনেক কষ্ট ভয় সহ্য করে এতটা পথ এসেছেন ভাই। শুধুমাত্র পারিশ্রমিক আপনার এই কাজের জন্য যথেষ্ট নয়। বোঝেনি তো, বাড়ির সবাই শোকাহত, তারপর সকলে কাজেও খুব ব্যস্ত। ব্যস্ততা শেষে আপনি দুটো ডাল ভাত খাবেন, বিশ্রাম নেবেন, তারপর যাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শোনো সবাই, মেয়েটি শুনেছি আত্মহত্যা করেছে, তাই তার জানাজার বিষয়ে কিছু দ্বিমত আছে। তবে যেহেতু সকলে অনুরোধ করছে, তাই জানাজা দিচ্ছি। তবে একটা কথা, যদি কেউ লাশটির মুখ শেষবারের মতো দেখতে চাও, তবে দেখে নিতে পারো। অপঘাতে মরা লাশ বেশি দেরি করা ঠিক হবে না। নাও, তাড়াতাড়ি করো সবাই। ইমাম সাহেবের কথা মতো মেয়েটির মাথার কাফন সরিয়ে দেওয়া হলো, যাতে সকলে শেষবারের মতো তাকে দেখতে পায়। সকলে তাকিয়ে আছে মেয়েটির দিকে। নিলয় এলো দেখতে মেয়েটির মুখখানি শেষবারের মতো। তবে এ কি? ওমা, এও কি সম্ভব? না না, এ হতে পারে না। ও যে সেই মেয়েটা। যে গত রাতে নিলয়ের সাথে গাড়িতে উঠে বসেছিল, তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেছিল। নিলয়ের মাথার সব হিসেব গুলিয়ে যেতে শুরু করলো। তার মাথা ঘুরতে লাগলো। সে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে দৌড় দিল। তারপর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল।
এই সকলে ছেলেটাকে তোল, নে ওকে ঘরে নিয়ে বিছানায় শুইয়ে দে। আর শোন, আমরা কাজ সেরে ওকে দেখতে আসব, তোরা কেউ ওর পাশে থাকিস, ওর ওপর খেয়াল রাখিস, ও আমাদের অতিথি। তারপর সেদিন রাতেই নিলয়ের ভীষণ জ্বর এলো। রাতে কাজ ছেড়ে বাড়ির লোকজন এলো নিলয়ের কাছে। আমার অসুস্থ হওয়াটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। গত রাতে ওই মেয়েটির ভূত আমার সাথে সাথে অনেকটা পথ এসেছিল। ওই মেয়ে মরে ভূত হয়ে গিয়েছে। আমি স্বচক্ষে সব দেখেছি। ওই মেয়ে তার মৃত্যুর কারণ, ঘটনা সবই বলেছে। সত্যি বলছি, আমি ওর চেহারা দেখে আর নিজেকে সামলে রাখতে পারিনি। তবে ওর জন্য আমার বেশ কষ্ট হয়েছে। তবে আমি ওর জন্য দোয়া করি, ও যেন পরকালে সুখে থাকে। তোমরা সকলে শোনো, ছেলেটি যা বলছে তা ঠিকই বলছে। কি বলেন কি ইমাম সাহেব? এইটা কি করে সত্যি হয়? ভূত বলে কি কিছু আছে? হ্যাঁ, ওর কথা ঠিক। শোনো, প্রত্যেকটা মানুষের সাথেই একটা করে জিন থাকে, তার নাম কারিন। আর ওই কারিন জিন দেখতে হুবহু ওই মানুষটির মতোই হয়ে থাকে, বা হুবহু মৃত মানুষের রূপ ধারণ করতে পারে। আর গত রাতে যে মেয়েটিকে ও দেখেছিল, ওই মেয়ে কোনো সাধারণ মেয়ে ছিল না, ওটা ছিল কারিন জিন। আর আমি তোমাকে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ আর কোনো ভয় নেই। তবে তোমরা 40 দিনের আগে রাতের বেলা ওই মেয়েটার কবরের কাছে কেউ যাবে না, তবে কিন্তু সমস্যা হতে পারে। সকলে সাবধান থাকবে। আমি তাহলে এখন চলি। আচ্ছা, এই সবাই শুনেছিস তো ইমাম সাহেব কি বলেছেন? পোরা কেউ ওই কবরের কাছে যাবি না, বুঝলি? দুদিন পর নিলয়ের শরীর সুস্থ হলো। নিলয় সবাইকে বিদায় জানিয়ে সেদিন সকালে রওনা করল শহরের দিকে। তবে সেদিন রাতের সেই ভয়ের স্মৃতি তার মনের গভীরে বিরাজ করছে। তবে ভয় করলে কি চলে? তা চলে না। নিলয় মনের ভেতর সাহস জুগিয়ে সামনের দিকে এগিয়ে চলল, পরবর্তী গন্তব্যের দিকে।